আজকে স্টুডেন্টরা একটু লেট করছে। গত ক্লাসে তো খুব দ্রুত আসছিল। ম্যাম আমাদের কলেজে ষষ্ঠ অধ্যায় ধরছে। ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছে বলেছো গত ক্লাসে। তাহলে এখন আমরা আজকে থেকে ষষ্ঠ অধ্যায়টা আগে ধরি। যেহেতু ষষ্ঠ অধ্যায় পড়াচ্ছে তাই আমরা 6 নম্বর চ্যাপ্টার আগে ধরবো। 6 নম্বর চ্যাপ্টারটা আবার যতদূর পড়ায় আমরা 6টা শেষ করব। 6 শেষ করে তারপরে আবার 5-এর বাকি অংশটা করব। ঠিক আছে, আমরা 5 যতদূর করেছি আপাতত অতটুকু থাক। কারণ অবশ্য 5-এর একটা থিওরি ক্লাস লাগবে, কারণ তোমাদের তো সি প্রোগ্রামে যায় নাই, তাই না? তোমাদের শুধু 5-এর প্রথম অংশ করাইছে, তাহলে থিওরি যা পড়াইছে যথেষ্ট, আর লাগবে না। এরপরে এখন তোমাদের 6 শুরু করব, কারণ 5.2 তোমাদের এখনো ধরে নাই, সি প্রোগ্রাম ধরে নাই, ধরছে 6। তাই আমরা আগে চ্যাপ্টার 6 শেষ করব। চ্যাপ্টার 6 যতদূর পারি পড়ানো শেষ করে তারপর আবার 5.2 তে আমরা ফেরত আসবো, এই আর কি। চ্যাপ্টার ফার্স্টেই তো, এই জন্য আমি একটু ওয়েট করছি। সবাই জয়েন না করলে আবার রিপিট করতে হয় বারবার। ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আজকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টারটা পড়ব। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি সেটা বুঝবো। তাহলে আমরা প্রথমে বুঝি ডাটা জিনিসটা কি। ডাটা মানে তথ্য, উপাত্ত, ইনফরমেশন, তাই না? এই বেস মানে কি? বেস অর্থ সমাবেশ, একত্রিত করা। তাহলে ডাটাবেস বলতে কি বোঝায়? যেখানে অনেক তথ্যের সমাবেশ, তাকেই বলা হয় ডাটাবেস। আর ম্যানেজমেন্ট বলতে কি? পরিচালনা করা, তাই না? নিয়ন্ত্রণ করা। তাহলে এই এত তথ্যগুলা কিভাবে পরিচালনা করব, কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে তৈরি করব, সংরক্ষণ করব, এই সমস্ত কিছুকে বলতে পারি আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে পদ্ধতি। তাহলে যেই পদ্ধতিতে কম্পিউটারে ডাটাবেস ফাইলে ডাটাগুলোকে সাজাবো, সংরক্ষণ করব, নিয়ন্ত্রণ করব, আপডেট করব, সমস্ত কাজ করাকে বলা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা এই কথাটা থেকে বুঝে গেলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পদ্ধতিটা সর্বপ্রথম 1970 সালে মিস্টার এডগার ফর্ড সর্বপ্রথম এই ব্যবহারটা তৈরি করেন, আবিষ্কার করেন। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। কত? 1970 সালে কে করেন আবিষ্কার? মিস্টার এডগার কর্ড। অনেক সময় বলা হয় মিস্টার কর্ড। তাহলে এই একটা জানতে হবে কত সাল, আর এটা হচ্ছে কে তৈরি করেন, কে সর্বপ্রথম এই ডাটাবেস ব্যবহার করেন। ঠিক আছে, সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে মিস্টার এডগার ফোর্ড। এই হচ্ছে ওনার ডাটাবেস ম্যানেজমেন্টের এইটুকু জানলেই হবে। এরপরে আমাদের কি করব? আচ্ছা, একজন লিখছে আমাদের তো ক্লাস শেষ হয়নি, মানে কলেজে ক্লাস হচ্ছে মনে হয়। কি আর করব। আচ্ছা, আসলে বাকিটা আবার আমরা যেটুকু মিস করবে তাকে আমি সেটা আবার রিপিট করে দিব, অসুবিধা নেই। এখন এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা বোঝার জন্য প্রথমে আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাবো। প্রথমে আমি একটা টেবিল আঁকছি, এখানে একটা টেবিল আঁকলাম। টেবিলে আমি কিছু কলাম দিচ্ছি, মনে করে দিলাম রোল, জিপিএ। এই টেবিলটা সবাই তুলুক খাতার মধ্যে। এখানে রোল দিলাম 101, 102, 103, নেম,
মেমরি, নিশাত, রফিক, সবুজমা কয়টা দিয়ে একটা পানি বসাও আগে পানি নাম দিলাম মিলি, জিপিএ 5.0, 4.8, আবার ধরো দিলাম 5.0। টেবিলটার নাম ধরো দিলাম আমি স্টুডেন্ট টেবিল বা স্টুডেন্ট ফাইল। এই হলো স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করলাম, স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করলাম যার রোল নেম আর জিপিএ হলো স্টুডেন্ট টেবিলে রোল নেম আর জিপিএ দেওয়া আছে। এখন এই টেবিলটা থেকে আমরা অনেক কিছু জানবো, এই জন্য এই টেবিলটা খুলতে বলছে এবং খুব মনোযোগ দিয়ে শুনো। এই যে রোল নেম জিপিএ এগুলাকে আমরা বলি কলাম, তাই না? রোল একটা কলাম, নেম একটা কলাম, জিপিএ একটা কলাম। এখন কোনো একটা টেবিলে প্রত্যেকটা কলামকেই বলা হয় এক একটা ফিল্ড। তার মানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এই রোলটাকে বলা হয় ফিল্ড, FIELD ফিল্ড। রোল একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, জিপিএ একটা ফিল্ড। তাহলে কোনো একটা ডাটা টেবিলের প্রত্যেকটা কলামকেই বলা হয় এক একটা ফিল্ড যা ওই টেবিলের বৈশিষ্ট্যকে বহন করে। যেমন এই টেবিলের বৈশিষ্ট্য কি? এই টেবিলে 3টা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে স্টুডেন্টের রোল, স্টুডেন্টের নাম এবং দেখো ম্যাম আজকে আমার নাম দিয়ে করছে। এই গেল। কে কথা বলছে? মিউট করে রাখো সবাই, প্রয়োজন ছাড়া কথা বলবা না। ম্যাম তাহলে আমাদের সি প্রোগ্রাম কি শেষ? না না, সি প্রোগ্রাম শেষ না, সি প্রোগ্রাম শেষ না। তোমাদের কলেজে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়াচ্ছে, তাই আমি আজকে থেকে আবার ডাটাবেস ম্যানেজমেন্ট পড়াচ্ছি। কারণ যদি এক্সামে ষষ্ঠ অধ্যায় আসে সি প্রোগ্রাম এখন না আসে, তাহলে আমরা সি প্রোগ্রাম তো এখন শিখে লাভ নাই। এখন যেটা পড়াচ্ছে সেটা আগে শেষ করি। তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম অংশ পড়াইছে, আমিও প্রথম অংশ পড়াইছি, তারপরে দ্বিতীয় অংশ আর পড়াই নাই। দ্বিতীয় অংশ ছিল সি প্রোগ্রাম, দ্বিতীয় অংশ না পড়ায় চলে এসেছে ষষ্ঠ অধ্যায়, তাই আমিও এখন ষষ্ঠ অধ্যায় শেষ করছি। ষষ্ঠ অধ্যায় শেষ করে আবার সি প্রোগ্রামের দ্বিতীয় অংশ মানে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশে চলে যাব। এর জন্য আমরা এটা শুরু করলাম। তাহলে আমি আবারও বলছি, এটা যদি একটা টেবিল হয়, এই টেবিলের প্রত্যেকটা কলামকে বলা হয় ফিল্ড, এবং সংজ্ঞাটা আমি কি বলবো? কোনো একটা টেবিলের প্রত্যেকটা কলামকেই বলা হয় এক একটা ফিল্ড যা ওই টেবিলের বৈশিষ্ট্যকে বহন করে। আর এই যে এগুলাকে কি বলা হয়? রো বলা হয় না, সারি। এই রো গুলা প্রত্যেকটা রো কে বলা হয় এক একটা রেকর্ড। প্রত্যেকটা কোনো একটা টেবিলের প্রত্যেকটা রো কেই বলা হয় এক একটা রেকর্ড। যেমন আমরা দেখতে পাচ্ছি একটা রো দ্বারাই বুঝতে পারতেছি যার রোল 101, তার নাম নিশা, তার জিপিএ 5.0। তার মানে একটা রো দ্বারাই তার সমস্ত রেকর্ড জানতে পারছি। এর জন্য কোনো একটা টেবিলের প্রত্যেকটা রো কেই বলা হয় এক একটা রেকর্ড, যা ওই কি টেবিলের বৈশিষ্ট্যগুলোর মানগুলাকে বহন করে, এই যে বৈশিষ্ট্যগুলোর মানগুলাকে বহন করে। এবার চলে যাই, তাহলে আমরা কি কি শিখলাম? ফার্স্ট আমরা শিখলাম ফিল্ড কাকে বলে, FIELD ফিল্ড কাকে বলে। তারপরে শিখলাম আমরা রেকর্ড কাকে বলে। এবার আমরা শিখবো তাহলে টেবিল কাকে বলে। তাহলে টেবিল কাকে বলে? কতগুলা ফিল্ড এবং কতগুলা রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় একটা টেবিল, তাই না? এই ফিল্ড গুলা এবং এই রেকর্ড গুলা মিলে তৈরি হয়েছে এই টেবিলটা। তাহলে টেবিলের সংজ্ঞা হবে যে কতগুলো ফিল্ড এবং রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় একটি টেবিল। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কাকে বলে? এই যে ফিল্ড, এই ফিল্ডেরই আরেক নাম হচ্ছে অ্যাট্রিবিউট। তার মানে আমরা যদি ফিল্ড শিখে থাকি, অনেক সময় এক্সামে আসবে যে ফিল্ড কি, কতে আসলো, তখন ফিল্ডের সংজ্ঞা লিখলাম। আবার কতে আসলো অ্যাট্রিবিউট কি, জাস্ট ফিল্ডের জায়গায় অ্যাট্রিবিউট লিখে দিব। যে কোনো একটা টেবিলের প্রত্যেকটা বৈশিষ্ট্যকেই বলা হয় এক একটা অ্যাট্রিবিউট। যেমন উদ্দীপকের স্টুডেন্ট টেবিলে রোল নেম এবং জিপিএ হলো এক একটা অ্যাট্রিবিউট। তার মানে ফিল্ডও যা, অ্যাট্রিবিউটও তা। তার মানে ফিল্ড আর অ্যাট্রিবিউট একই জিনিস। ঠিক আছে? এরপরে আমরা শিখবো
এন্টিটি, ENTITY, এন্টিটি। রেকর্ডেরই আরেক নাম হচ্ছে এনটিটি, রেকর্ডের আরেক নাম হচ্ছে এনটিটি। তার মানে রেকর্ডের সংজ্ঞা শিখলে আমার এনটিটি সংজ্ঞা শেখা হয়ে যাবে। এরপরে আমরা শিখবো এনটিটি সেট। এনটিটি সেট, তাহলে এনটিটি হচ্ছে কোনো একটা টেবিলের প্রত্যেকটা রোকেই বলা হয় এক একটা এনটিটি। তাহলে এনটিটি সেট কি? অনেকগুলো এনটিটির সমন্বয়ে গঠিত একটা এনটিটি সেট। তাহলে এনটিটি সেটকেই আমরা বলতে পারি টেবিল। তাহলে টেবিলের আরেক নাম হচ্ছে এনটিটি সেট। তার মানে আমরা তিনটা সংজ্ঞা শিখলে তিনটা সংজ্ঞা অলরেডি মুখস্থ হয়ে যাবে। তিনটা শিখবো অথচ হয়ে যাবে 6টা সংজ্ঞা শেখা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা শিখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কাকে বলে? ভ্যালু হচ্ছে কোন একটা রেকর্ডের প্রত্যেকটা মানকেই বলা হয় ভ্যালু। যেমন 4.8 এটা একটা ভ্যালু। আবার মনে করো মিলি, এটাও একটা ভ্যালু। আবার মনে করো আমি বললাম 101, এটাও একটা ভ্যালু। তার মানে কোন একটা রেকর্ডের, এই যে এটা হচ্ছে একটা রেকর্ড, এই রেকর্ডের প্রত্যেকটা মানকেই বলা হয় এক একটা ভ্যালু। তার মানে প্রথম রেকর্ডের 101 একটা ভ্যালু, নিশাত একটা ভ্যালু, 5.0 একটা ভ্যালু। তাহলে ভ্যালুর সংজ্ঞা লিখবা, কোনো একটা রেকর্ডের প্রত্যেকটা মানকেই বলা হয় এক একটি ভ্যালু। ভ্যালু শিখা শেষ, তারপরে সংজ্ঞাটা আমরা শিখবো ফাইল। ফাইল কাকে বলে? তাহলে এই যে এটা একটা টেবিল, এই টেবিলেরই আরেক নাম হচ্ছে ফাইল। তাহলে কোনো একটা টেবিলকে বলা হয় একটি ফাইল, অথবা আবার বলতে পারি যে একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় ফাইল। তাহলে আমরা পুরো সংজ্ঞাটা কি হবে? এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় একটি ফাইল। মনে করো তোমাদের কলেজের একটা ফাইল আছে, ওই ফাইলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন ফাইল। ওই স্টুডেন্ট ইনফরমেশন ফাইলে একটা আছে স্টুডেন্ট টেবিল, আর একটা আছে স্টুডেন্ট অ্যাড্রেস টেবিল, আর একটা আছে স্টুডেন্ট টিউশন ফি টেবিল। তাহলে এই যে স্টুডেন্ট অ্যাড্রেস টেবিল, স্টুডেন্ট টিউশন ফি টেবিল, আর এটা ধরো স্টুডেন্ট রেজাল্ট টেবিল, এই সবগুলা টেবিল নিয়ে হয়েছে স্টুডেন্ট ইনফরমেশন ফাইল। তাহলে আমরা কি বলতে পারি? এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় একটি ফাইল। আবার একটা টেবিলকেও একটা ফাইল বলা যায়। আমি প্রথমে বলছিলাম যে এটার নাম স্টুডেন্ট টেবিল বা ফাইল। তার মানে একটা টেবিল নিয়েও একটা ফাইল গঠন করা যায়। তাই অনেক সময় কোশ্চেনে আসে যে টেবিলকে ফাইল বলা যায় কিন্তু ফাইলকে টেবিল বলা যায় না কেন? তখন আমরা বলবো এক বা একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত হয় ফাইল, তাই টেবিলকে ফাইলও বলা যায়। কিন্তু ফাইলকে টেবিল বলা যায় না, কারণ একটা ফাইলের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে। তাই ফাইলকে আমরা টেবিল বলতে পারবো না, কিন্তু টেবিলকে ফাইল বলতে পারবো। আচ্ছা, এই গেল আমাদের ফাইলের সংজ্ঞা। এর পরে আমরা শিখবো ডাটা বেস। তাহলে এতক্ষণ পরে আসলো আমাদের ডাটাবেজের সংজ্ঞা, তাই না? তাহলে ডাটাবেস কাকে বলে? ডাটাবেস হচ্ছে এরকম একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত হবে ডাটাবেস। যেমন আমি বলছি তোমাদের কলেজের একটা ডাটাবেস আছে, তাহলে কলেজের ডাটাবেসের মধ্যে কি আছে? মনে করো স্টুডেন্ট ফাইল আছে, টিচার্স ফাইল আছে, এমপ্লয়ি ফাইল আছে, তাই না? তাহলে এই যে রেজাল্ট ফাইল আছে, স্টুডেন্ট ফাইল, টিচার্স ফাইল, এমপ্লয়ি ফাইল, রেজাল্ট ফাইল, এই সবগুলা ফাইল মিলে তৈরি হয়েছে কলেজের ডাটাবেস, ডিসিসির ডাটাবেস। তাহলে এরকম একাধিক ফাইলের সমন্বয়ে গঠিত হয় ডাটাবেস। তাহলে কোত্থেকে আসছে? ভ্যালু, ফিল্ড, রেকর্ড, টেবিল, তারপরে আসে ফাইল, ফাইল থেকে আসে ডাটাবেস। এই যে এটা হচ্ছে তোমাদের 6.1, ঠিক আছে? এইগুলা আমি যতগুলা লিখলাম, টোটাল লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এই 9টার সংজ্ঞা শিখবা। কয়ের জন্য? SW। বই থেকে নিজেরা সংখ্যা খুঁজে বের করবা, নিজেরা রিডিং করবা, তারপর সংখ্যা লিখবা, লিখে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে? এগুলা কয়ের জন্য, ক। এগুলো আসবে কয়ের জন্য। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, 6.2 তে চলে যাচ্ছি। 6.1 শেষ। তাহলে এখন আমরা পড়বো কি ফিল্ড। কি, KEY, কি ফিল্ড, FIELD, কি ফিল্ড। ঠিক আছে? কি ফিল্ড কাকে বলে? বাংলায় যদি লিখি কি ফিল্ড।
কি ফিল্ড হচ্ছে এই যে ডাটাবেস, এই যে মনে করো এটা একটা ডাটা, কোনো একটা ডাটাবেস যে ফাইল থাকে বা যে টেবিল থাকে, এই টেবিলে যে অনেকগুলা ফিল্ড থাকে, এই ফিল্ড গুলোর মধ্যে যে ফিল্ডের উপর ভিত্তি করে কি করতে পারে, আমরা দুই বা ততোধিক টেবিলের মধ্যে সংযোগ করতে পারি বা কোনো একটা রেকর্ডকে অনুসন্ধান করতে পারি, ঠিক আছে, তাকেই বলা হয় কি ফিল্ড। যেমন নেম ফিল্ডটা যদি আমি চিন্তা করি, তাহলে মনে করো নিশাত নামে একটা কলেজে 3 জন স্টুডেন্ট আছে, তাহলে এই ফিল্ডটা দ্বারা তো আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবো না। আবার মনে করো জিপিএ ফিল্ড 5.0 বা 4.8 একই জিপিএর অনেকে পাইছে, তাহলে এই ফিল্ডটা দ্বারাও আমরা প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করে চিনতে পারছি না। বাট রোল ফিল্ড চিন্তা করো, যার 101 রোল আছে আর কারো 101 নাই, তার মানে কি এই ফিল্ডের উপর ভিত্তি করে প্রত্যেকটা রেকর্ডকে আমরা আলাদাভাবে চিনতে পারছি। আবার এই ফিল্ডের এই রেকর্ডের সাথে আবার অন্য আরেকটা টেবিলের আরেকটা ফিল্ডের মধ্যে রিলেশন তৈরি করতে পারবো। তাহলে এটাকে বলা হয়, এই রোল ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। তাহলে কি ফিল্ডের সংজ্ঞা হচ্ছে যে কোনো একটা টেবিলের যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো ডাটাবেজের তথ্য রেকর্ড গুলোকে খুঁজে বের করা যায় বা দুই বা ততোধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়, তাকে বলা হয় কি ফিল্ড। সুন্দর করে প্রত্যেকটা যার যেই বই কিনেছো প্রত্যেকটা বইয়ে এগুলোর সংজ্ঞা দেওয়া আছে, আবার কলেজেও লেখাতে পারে, তাই আমি জাস্ট মুখে বুঝাই দিব, আমি আর লিখাই দিব না। কি ফিল্ডের পরে আমরা যাবো এটার প্রকারভেদ। কি ফিল্ডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, 2 নাম্বারটা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, আর 3 নাম্বারটা হচ্ছে ফরেন কি ফিল্ড। কি ফিল্ড 3 প্রকার, প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, আর হচ্ছে ফরেন কি ফিল্ড। এইগুলা আমরা একটু বর্ণনা করব, কারণ এইগুলা এই প্রশ্নোত্তরগুলা কি ফিল্ড এবং প্রাইমারি কি ফিল্ড এইগুলা সাধারণত ক্ষয়েতে আসে অথবা গয়ের জন্য আসে। গয়ের জন্য বেশি আসে প্রাইমারি কি ফিল্ড, এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর অন্যগুলো ইম্পর্টেন্ট, এগুলা মাঝে মাঝে একটার বর্ণনা চায়, একটার বর্ণনা চাইলে ক্ষতে আসে, আবার মাঝে মাঝে এই একটার বর্ণনায় চাই গতেও চলে আসে। তাহলে আমরা আগের গুলা পড়লাম, এই বললাম যে এইগুলা পড়বা জাস্ট ক এর জন্য, এর চেয়ে বেশি পড়া লাগবে না। আর এই যে এইগুলা পড়বা খ বা গ এর জন্য, তাহলে এইগুলো আমি একটু এখন আলোচনা করবো, প্রত্যেকটা আলোচনা করছি। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি 1 নম্বরে প্রাইমারি কি ফিল্ডে চলে যাচ্ছি, ঠিক আছে। সালসাবিল, আজকে সবাই একটু দেরিতে জয়েন করছে। আচ্ছা যারা দেরিতে জয়েন করো তারা ওই যে ভিডিও তো রেকর্ড করা হয়, তো রেকর্ডটা একটু দেখে নিও, তাহলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এখান থেকে বুঝতে থাকলেও কোনো সমস্যা নেই, বুঝে যাবো, অসুবিধা নেই। তাহলে আমরা 1 নম্বরে লিখছি প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ডের জন্য আমরা কি করব, প্রাইমারি কি ফিল্ডের জন্য ফার্স্ট আমি একটা টেবিল রাখছি, সবাই টেবিল লিখে গেল, তারপর আমি বুঝাচ্ছি আসলে প্রাইমারি কি ফিল্ডটা কি। ধরো এখানে আমি দিলাম না নেম, তারপর দিলাম ধরো রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন অ্যাড্রেস, আর দিলাম ধরো জিপি। এখানে কিছু নেম দিচ্ছি, ধরো দিলাম রিতা, মিতা, দিলাম নিতা, গীতা, এরকম নাম দিলাম। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ধরো দিলাম 61256, 61257, 61257,
586159 এটা দিলাম। অ্যাড্রেস দিলাম ধরো মিরপুর এখানে ধরে দিলাম ঢাকা, আমরা দিলাম মিরপুর, এরকম অ্যাড্রেস দিলাম। জিপি ধরো দিলাম 4.8, 4.7, 5.0, আবার ধরো দিলাম 4.9, এরকম জিপি দিলাম ইচ্ছা মতো। এই হলো আমার পুরা টেবিলটা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার প্রাইমারি কি ফিল্ডের পুরা টেবিলটা। এখন এই টেবিল থেকে আমরা প্রাইমারি কি ফিল্ড কোনটা সেটা খুঁজে বের করব। তাহলে আমরা জানি একটু প্রাইমারি কি ফিল্ড কাকে বলে। কোনো একটা ফাইলে হ্যাঁ এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে, কিন্তু যে ফিল্ডের উপর ভিত্তি করে যে ফিল্ডের তথ্যগুলো কি থাকবে ভিন্ন এবং অদ্বিতীয়, এবং যার উপর ভিত্তি করে কি করা যায় প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে শনাক্ত করা যায়, এবং যে ফাইল এবং যার সাহায্যে একটা ফাইলের সাথে অন্য একটা ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায় অর্থাৎ রিলেশন তৈরি করা যায়, তাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। আমি আবারও বলছি, কোনো একটা ফাইল বা কোনো একটা টেবিলের একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে, এক বা একাধিক সাধারণ ফিল্ড থাকতে পারে, তবে যে ফিল্ডের তথ্যগুলো হয় ভিন্ন এবং অদ্বিতীয় এবং যার উপর ভিত্তি করে প্রত্যেকটা রেকর্ডকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়, এবং যেই ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। এখন এই দেখো নেম ফিল্ড একই নেমে তোমাদের কলেজে অনেকে আছে, তাহলে এটা প্রাইমারি কি ফিল্ড না। রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের কলেজে যার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই রেজিস্ট্রেশন নাম্বার নিশ্চয়ই আর কারো নাই, তাহলে এই ফিল্ডের তথ্যগুলো কি ভিন্ন এবং অদ্বিতীয়, এবং এই ফিল্ডের মাধ্যমে কি করা যায় প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। অ্যাড্রেস একই অ্যাড্রেসের অনেকে থাকতে পারে, জিপে একই জিপের অনেকেই থাকতে পারে, তাহলে জিপিও সাধারণ ফিল্ড, অ্যাড্রেসও সাধারণ ফিল্ড, নেমও সাধারণ ফিল্ড। রেজিস্ট্রেশনটাকে আমরা বলবো প্রাইমারি কি ফিল্ড। তাহলে এই রেজিস্ট্রেশনটা হচ্ছে আমাদের প্রাইমারি কি ফিল্ড, কারণ এই ফিল্ডের তথ্যগুলো ভিন্ন এবং অদ্বিতীয় এবং এই ফিল্ডের উপর ভিত্তি করে প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করা যায়। এই প্রাইমারি কি ফিল্ড নিয়ে বইয়ের মধ্যে যতটুকু আছে পুরাটা প্যারা মুখস্থ করবা, কারণ এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে আমি বলেছিলাম কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। এবার কম্পোজিট প্রাইমারি কি ফিল্ডের জন্য প্রথমে আমি একটা টেবিল আঁকছি, তারপরে আমি এটা একটু বুঝাই দিচ্ছি। এখানে ধরো দিলাম স্টুডেন্ট নেম, এখানে ধরো দিলাম ফাদার্স নেম, এখানে ধরো দিলাম জিপিএ, এখানে ধরো দিলাম সেকশন, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, জিপিএ আর সেকশন। এখানে স্টুডেন্ট নেম দিলাম ধরো কামাল, রফিক,
এখানে ধরো জামাল, দিলাম কামাল, হ্যাঁ ধরো দিলাম মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, মিস্টার ডি। এখানে ধরো দিলাম 4.50, 4.75, 5.30, 4.50। সেকশন ধরো দিলাম কমার্স, 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 সব কমার্স দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা একটা স্টুডেন্ট টেবিল আঁকলাম, ঠিক আছে। ধরো এই টেবিলটার নাম দিলাম ইনফরমেশন টেবিল, এই টেবিলটার নাম দিলাম ইনফরমেশন টেবিল। এখন ইনফরমেশন টেবিলে 4টা ফিল্ড আছে, ফিল্ড গুলোর নাম হচ্ছে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, জিপিএ এবং সেকশন। এই 4টা ফিল্ড আছে। এখন কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলতে কি বোঝায়? কোনো একটা টেবিলে, যখন কোনো ডাটাবেজের কোনো একটা টেবিলের কোনো ফিল্ডকেই আমরা প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করতে পারি না। যেমন ধরো স্টুডেন্ট নেম, একই নামে কি থাকতে পারে, অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। ফাদার্স নেম, পিতার নামও কি অনেক সময় মিলে যায়, জিপিএও মিলে যায়, সেকশনও মিলে যায়। তার মানে এখানে সবগুলাই হচ্ছে সাধারণ ফিল্ড, কোনো প্রাইমারি কি ফিল্ড নাই। তাহলে যে টেবিলে কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে না, তখন যদি যদি কথাটা হবে যদি 2 বা ততোধিক ফিল্ডকে একত্রিত করে কোনো একটি প্রাইমারি কি ফিল্ড তৈরি করা যায়, তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলে। আবারও বলছি, কোনো একটা টেবিলে যখন কোনো প্রাইমারি কি ফিল্ড থাকে না, তখন যদি 2 বা ততোধিক ফিল্ডকে একত্রিত করে কোনো একটি প্রাইমারি কি ফিল্ড তৈরি করা যায়, তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বলে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু দেখি যে কম্পোজিট প্রাইমারি ফিল্ড কিভাবে বানাবো। মনে করো এই স্টুডেন্ট নেম আর ফাদার্স নেম, এই দুইটাকে একত্র করি আমি, তাহলে কি হয়? যেমন এখানে কামাল নামে 2 জন আছে স্টুডেন্ট, বাট একজন কামালের পিতার নাম মিস্টার এ, আরেকজন কামালের পিতার নাম মিস্টার ডি। তাহলে এই দুইটা ফিল্ডকে যখন একত্রিত করছি, তখন এই দুইটা কিন্তু কি করবে, দুজনকে আলাদা আলাদা ভাবে চিহ্নিত করতে পারছে। তাহলে এই দুইটা সাধারণ ফিল্ড মিলে আমি একটা প্রাইমারি কি ফিল্ড তৈরি করতে পারছি। এর জন্য এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। মানে কোনো একটা টেবিলে যদি 2 বা ততোধিক ফিল্ডকে একত্রিত করে, 2টা না হলে 3টা মিলাবো, 3টা করেও যদি প্রাইমারি বানানো যায় তাহলে 3টা। যদি কথাটা বলতে এই কারণে, যদি না কোনোটাই মিলানোর পরেও প্রাইমারি কি ফিল্ড বানানো যায় না, তাহলে ওইটা কম্পোজিট হবে না। তাহলে 2 বা ততোধিক ফিল্ডকে একত্রিত করে যদি আমরা কোনো একটা প্রাইমারি কি ফিল্ড তৈরি করতে পারি, তখন তাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে এখানে স্টুডেন্ট নেম এবং ফাদার্স নেম, এই দুইটা সাধারণ ফিল্ডকে যখন আমরা একত্রিত করব, তখন এটার নাম হয়ে যাবে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। এবার চলে যাই 3 নাম্বার, ফরেন কি ফিল্ড। হ্যাঁ বলো। মিস জিপি এর পরে ওইটা কি, ওই রোটা? সেকশন, সেকশন কমার্স 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 দিয়ে রেখেছি, সেকশন দিয়েছি। হ্যাঁ জি মিস। ইয়েস। আচ্ছা, প্রাইমারি কি ফিল্ড এবং কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, এই দুটার মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কেউ বলছো না, তার মানে কোনো কোশ্চেন নাই। তাহলে আমি 3 নম্বরে চলে যাচ্ছি, ফরেন কি ফিল্ড। ফরেন কি ফিল্ড, মোবাইলটা কি আছে মাইরা? ফরেন কি ফিল্ড, ফরেন কি ফিল্ড সাধারণত 2টা টেবিলের মধ্যে যখন রিলেশন তৈরি করা হয়, তখন ফরেন কি ফিল্ড তৈরি হয়। তাহলে আমরা প্রথমে 2টা টেবিল আঁকছি, 2টা টেবিল এঁকে তারপর আমি তোমাকে ফরেন কি ফিল্ডের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিব।
আমি এখানে একটা টেবিল দিলাম, এখানে আরেকটা টেবিল রাখলাম, দুইটা পাশাপাশি টেবিল রাখলাম। এবার টেবিল দুইটার মধ্যে আমরা একটু কয়েকটা ফিল্ড দিচ্ছি, যেমন এখানে দিচ্ছি রোল নেম আর জিপে, রোল নেম আর জিপে। রোল নেম জিপিএ। আরেকটা দিলাম ধরো রেজিস্ট্রেশন নাম্বার, REG দিলাম রেজিস্ট্রেশন নাম্বার। আরেকটা দিলাম ধরো নেম, আরেকটা দিলাম ধরো কি ডিপার্টমেন্ট, আরেকটা দেই রোল। ঠিক আছে, এখন এটা দিলাম ধরো একটা দিলাম টেবিল, এই টেবিলটার নাম দিলাম টেবিল 1, এটার নাম দিলাম টেবিল 2। এখানে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি, এখানে আমি কিছু ইনফরমেশন দিই। ধর এখানে দিলাম 108010811082। এখানে ধরো দিলাম ওহি, কামাল, ইমেল 4.9 4.8 5.0। রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি ধরো 89658966, এখানে দিলাম 8967 এরকম। আচ্ছা, এখনই কিন্তু লাইনটা কেটে যাবে, কেটে গেলে আবার রিজয়েন করবা, ঠিক আছে? আর হয়তো 1-2 মিনিট পরেই কেটে যাবে। এখানেও আবার আমি নামগুলা দিচ্ছি, ধরো ওহি, কামাল, ইমেল, তারপরে ডিপার্টমেন্ট। হ্যাঁ, ডিপার্টমেন্টে ধরো আমি দিলাম কমার্স, কমার্স, কমার্স। রোল দিচ্ছি 108010811082। আচ্ছা, এই এতক্ষণ আমরা টেবিল আঁকলাম, এখন আমরা ফরেন কি ফিল্ড নিয়ে আলোচনা করব। তাহলে টেবিল দুইটা আগে তুলে ফেলবা সবাই, তারপর আমি আলোচনা করছি। এখন আমি যদি একটু খেয়াল করি, তাহলে আমরা খেয়াল করে দেখবো যে টেবিল 1 এর রোল নাম্বারটা কি ফিল্ড, কেউ কি বলতে পারবা? রোল নাম্বারটা কি ফিল্ড? প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড। ভেরি গুড, রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। আর নেমটা কি ফিল্ড? কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। সাধারণ ফিল্ড। জিপিএ সাধারণ ফিল্ড। হ্যাঁ, তাহলে জিপিএ হচ্ছে সাধারণ ফিল্ড, আর নেম হচ্ছে সাধারণ ফিল্ড, আর রোল হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। টেবিল 2 এর রেজিস্ট্রেশন নাম্বারটা কি হবে? প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড। তাহলে বাকি যা আছে সাধারণ ফিল্ড। সবসময় মনে রাখবা যে কোনো টেবিলে সাধারণত প্রথমটা দেওয়া থাকে প্রাইমারি কি ফিল্ড, তারপরে এগুলো সাধারণ ফিল্ড দেয়। মাঝে মাঝে প্রাইমারি কি ফিল্ড পরেও দেয়, যেমন আমি এখানে এঁকেছিলাম ইচ্ছা করেই পরে দিয়েছিলাম, নেমটা আগে দিয়েছি রেজিস্ট্রেশনটা পরে দিয়েছি, কিন্তু সাধারণত প্রাইমারি কি ফিল্ড প্রথমেই দেওয়া থাকে। তাহলে এখন আমরা খেয়াল করলাম যে ফরেন কি ফিল্ডের ক্ষেত্রে টেবিল 1 এর রোল হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, আর টেবিল 2 এর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রাইমারি কি ফিল্ড। তাহলে বাকি যা ফিল্ড আছে নেম, ডিপার্টমেন্ট, রোল, নেম, জিপিএ, এগুলা সবই সাধারণ ফিল্ড। এখন ফরেন কি ফিল্ড কাকে বলে? ফরেন কি ফিল্ড হচ্ছে যখন কোন দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা হয়, তখন
এটা খুব ইম্পর্টেন্ট, যখন দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা হয় তখন কোনো একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটা টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ফরেন কি ফিল্ড। তার মানে এই টেবিল 1 এর রোল ছিল প্রাইমারি কি ফিল্ড আর টেবিল 2 এর রোল হচ্ছে সাধারণ ফিল্ড, কিন্তু এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যাবে রোল দ্বারা। এর জন্য এই রোল ফিল্ডটার নাম হচ্ছে ফরেন কি ফিল্ড। ঠিক আছে, এর জন্য এই রোলটাকে বলা হয় ফরেন কি ফিল্ড। এই ফরেন কি ফিল্ডের সঙ্গে আমি আরো একবার বলছি, কোন একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটা টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন ওই ফিল্ডটাকে বলা হয় ফরেন কি ফিল্ড। তাহলে আমি এক কাজ করে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি কে কতটুকু বুঝছো। আমি এখানে একটা এক্সট্রা ফিল্ড রাখলাম, এখানে কতগুলা রেকর্ড রাখলাম। এখন আমাকে এমন একটা নাম বলো এই টেবিল 1 এ যেটা ফরেন কি ফিল্ড হবে। রেজিস্ট্রেশন। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। টেবিল 2 এর রেজিস্ট্রেশন হচ্ছে প্রাইমারি কি ফিল্ড, আর টেবিল 1 এ আমরা যদি এখানে রেজিস্ট্রেশন লিখি তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে সাধারণ ফিল্ড, এবং সংজ্ঞাটা হচ্ছে কোন একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটা টেবিলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় ফরেন কি ফিল্ড। তাহলে টেবিল 1 এর রেজিস্ট্রেশন হয়ে যাবে ফরেন কি ফিল্ড, এবং তখন আমরা এই ভ্যালুগুলো দিয়ে দিব 8965, হ্যাঁ 89668967। তার মানে তোমরা ঠিক মতো ভালো মতো বুঝতে পেরেছো, ভেরি গুড। তাহলে আমরা এই যে পড়লাম এতক্ষণ তিনটা ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড, এইগুলা সবগুলাই পড়বা খ বা গ এর জন্য। চলো আমাদের এর পরের টপিকে চলে যাই 6.3। 6.3 তে আমরা পড়বো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে 6.1 আর 2 শেষ, এখন 6.3 তে যাচ্ছি। 6.3 তে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আসলে কি বোঝায়? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝায় যে কম্পিউটারে কোনো একটা ডাটাবেস তৈরি করা, পরিবর্তন করা, সংশোধন করা, সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, এই সমস্ত কিছু তৈরি করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় তাকেই বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি এটা বোঝানোর জন্য ফার্স্ট একটা চিত্র আঁকছি। তাহলে আমরা এখানে একটা কি করব, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটা টেবিল ওকে, মোটামুটি সবাই চলে আসছো, আমরা আবার পড়া শুরু করি। তাহলে যাচ্ছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা কি বুঝি। আমি একটা সংজ্ঞা বলছি কিন্তু সংজ্ঞাটা তেমন একটা কেউ হয়তো বা বুঝো নাই, ঠিক আছে। এর জন্য আমি আচ্ছা জয়েন করতেছে, আমি একটা চিত্র এঁকে বুঝাচ্ছি। আমি এখানে আসলাম,
এখানে লিখছি আমরা application 1 application n লিখি database লিখি online database এখানে লিখি data dictionary এটা আমি একটা এক্সাম্পলের জন্য চিত্রটা আঁকলাম। এটা দ্বারা আমি এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি বুঝাই দিব। এটা বুঝাই দিলে এখান থেকে সংজ্ঞা, বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা সব তোমরা নিজেরাই পারবা অথবা কাজ। ঠিক আছে, তাহলে আমি বুঝাই দিচ্ছি। মনে করো এটা একটা কোনো ব্যাংকের সফটওয়্যার বা কোনো একটা ব্যাংকের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো মনে করো কি বলবো, তোমাদের কমার্স কলেজে স্টুডেন্টরা যে একটা ব্যাংক, কোন ব্যাংকে জানি ইয়া করো, পাশেই দেখছি ব্যাংকটার নাম কি? ইসলামী ব্যাংক। ইসলামিক ব্যাংক। ইসলামী ব্যাংক। আচ্ছা, সোশ্যাল ইসলামী ব্যাংক। মনে করো এটা সোশ্যাল ইসলামী ব্যাংকের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2 ডট 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 অ্যাপ্লিকেশন n। মনে করো এগুলো হচ্ছে তোমরা স্টুডেন্ট, এটা একজন স্টুডেন্ট, এটা আরেকজন স্টুডেন্ট, এটা হচ্ছে আরেকজন স্টুডেন্টের অ্যাকাউন্ট। তাহলে সোশ্যাল ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের স্টুডেন্টের এই অ্যাকাউন্ট গুলো আছে। তারপরে এখানে আছে ডাটাবেস। এই ডাটাবেসে তোমরা এই ডাটাবেসের মাধ্যমে ডাটাগুলা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। এখানে যতগুলো স্টুডেন্ট আছে তাদের সমস্ত ইনফরমেশন আছে এবং এখানে অনলাইনের মাধ্যমে সেবা দিয়ে থাকে। তাহলে এখন একটা এক্সাম্পল দিই। যেমন মনে করো একটা স্টুডেন্ট এই ব্যাংকে গেল, যার পরে সে কি করলো, তার অ্যাকাউন্টে 5,000 টাকা রাখলো। রাখার পরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রথমে ডাটা ডিকশনারিতে চেক করবে যে তার এই নামে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। থাকলে তারপরে সে কি করবে, ওই তার অ্যাকাউন্টে 5,000 টাকা রাখবে। হ্যাঁ, রাখার পরে এই ডাটাবেসে তার ডাটাটাকে চেঞ্জ করবে, যে তার হয়তো ধরো তার অ্যাকাউন্টে আগে ছিল 5,000, তাহলে এখন আজকে রাখলো 5,000, টোটাল হলো 10,000। তাহলে সে এখন কি করবে, ডাটাবেসে এইটা প্রসেস করবে, প্রসেস করে ডাটা ডিকশনারিতে আবার নতুন ব্যালেন্স রাখবে 10,000 এবং অনলাইনের মাধ্যমে তার মোবাইলে মেসেজ চলে যাবে যে তুমি আজকে 5,000 টাকা ডিপোজিট করছো এবং তোমার এখন অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। তাহলে এই সমস্ত কাজগুলো করছে যে সফটওয়্যারটা, সে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবার মনে করো আরেকজন স্টুডেন্ট আসলো, সে এটিএম বুথে ঢুকলো, ঢুকার পরে তার অ্যাকাউন্টে মনে করো 10,000 টাকা ছিল, সে কি করলো 3,000 টাকা তুললো। 3,000 টাকা তোলার পরে ডাটাবেস সিস্টেম, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে, এই ডাটাবেসের মাধ্যমে প্রথমে চেক করবে তার এই নামে অ্যাকাউন্ট আছে কিনা আর এবং তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কিনা। দেখলো হ্যাঁ 10,000 টাকা আছে, তখন সে অনলাইনের মাধ্যমে ওই যে 10,000 টাকা দিবে এবং অনলাইনের মাধ্যমে তাকে মেসেজ পাঠাবে যে তোমার 3,000 টাকা আজকে তুলছো, তাই তোমার ব্যালেন্স ছিল আগে 10,000, বর্তমানে আছে 7,000 এবং ডাটা ডিকশনারিতে তার নতুন ব্যালেন্স থাকবে 7,000। এরকমই মনে করো আবার আরেকজন স্টুডেন্ট, সে কি করলো, তার ফ্রেন্ড এখন সে বা সে নতুন একটা অ্যাকাউন্ট খুলবে, সে আসলো বললো যে আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই। তখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে, ওর নাম, রোল আর যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন নেবে এবং ডাটা ডিকশনারিতে তার সমস্ত তথ্যগুলো রাখবে এবং অনলাইনের মাধ্যমে তার মোবাইলে একটা মেসেজ যাবে যে তোমার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, তোমার অ্যাকাউন্টে খোলার সময় তো কিছু টাকা দিতে হয়, ধরো 5,000 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুললো, যে তোমার অ্যাকাউন্টে এখন 5,000। তাহলে এই সমস্ত কাজ করতেছে সেই যে একজনকে টাকা রাখলো, একজনের টাকা দিল আর একজনের অ্যাকাউন্ট খুললো, এরকম সব কাজ করতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবার মনে করো যে অ্যাপ্লিকেশন 1 সে বাসায় যেয়ে কি করলো, তার ল্যাপটপে চেক করলো যে দেখি তো আমি যে আজকে 5,000 টাকা রাখছি আমার ব্যালেন্স শিটটা দেখি বা পুরো মাসে ব্যালেন্স শিটটা দেখি। তখন সে প্রথমে
যখন অনলাইনের মাধ্যমে তার অ্যাকাউন্টে ঢুকতে যাবে তখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি করবে, একটা পাসওয়ার্ড চাবে, সে ঠিক মতো পাসওয়ার্ড দিলে তখন তার ডাটা ডিকশনারির মাধ্যমে অনলাইন ডাটাবেসের মাধ্যমে ডাটা ডিকশনারি থেকে তার ব্যালেন্স শিটটা দেখাবে। তখন সে দেখবে 1 তারিখে এত টাকা রাখছে, 2 তারিখে এত তুলছে, 3 তারিখে আবার রাখছে, তো এরকম করে তার টোটাল ব্যালেন্স আছে ধরো এখন 10,000 টাকা। এখন সে চিন্তা করলো যে আমি তো আজকে 5,000 টাকা রাখছি দেখাচ্ছে, তাহলে আমি এক কাজ করি 5,000 এর জায়গায় আরেকটা শূন্য বাড়াই দিই, তাইলেই তো হবে 50,000 টাকা আমি রাখছি। এখন সে যতই একটা শূন্য বাড়ানোর চেষ্টা করুক, সে কি একটা শূন্য বাড়াতে পারবে? না ম্যাম। নো, পারবে না। কেন পারবে না? কারণ এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস তাকে কি করবে, বাধা দিবে। তার মানে সে শুধু দেখতে পারবে, কোনো কিছু ইনসার্ট করতে পারছে না। আবার মনে করো দ্বিতীয় যে এটিএম বুথের মাধ্যমে টাকা তুললো, সেও হয়তো বাসায় যেয়ে দেখলো যে আমার ল্যাপটপে আমি দেখি তো আমার পুরো মাসে ব্যালেন্স শিটটা দেখলো এত তারিখে এত তুলছে বা রেখেছে, এরকম করে করে দেখলো যে আজকে সে 3,000 টাকা তুলেছে, যার ফলে তার ব্যালেন্স 7,000 টাকা আছে। তা সে কি করতে চাইলো যে একটা শূন্য মুছে দিই, যে না আমি 3,000 টাকা তুলি না, আমি 300 টাকা তুলছি, তাহলে আমার ব্যালেন্স বেড়ে যাবে। এখন সে যতই মুছার চেষ্টা করুক সে মুছতে পারবে না, কারণ এটাও কন্ট্রোল করছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আবার ওই যে বললাম যে একজন নতুন অ্যাকাউন্ট খুলছে, সে কি করলো, বললো যে আমি দেখি তো ওর অ্যাকাউন্টে কত টাকা আছে, তখন সে তার ওর অ্যাকাউন্টে কত আছে ওই ব্যালেন্সটা জানতে চাবে, তখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা পাসওয়ার্ড চাবে। এখন ওর অ্যাকাউন্টের ইনফরমেশন তো অ্যাপ্লিকেশন এন্ড জানে না, তাহলে তো ও উল্টাপাল্টা পাসওয়ার্ড দিবে, তখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বলবে, সরি রং পাসওয়ার্ড, ইউ ক্যান নট এন্টার দিস অ্যাকাউন্ট, তাই না? তার মানে নিয়ন্ত্রণও করছে। এখন আমি আমার সংজ্ঞাটায় যাই। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যার দ্বারা ডাটাবেস তৈরি করা, পরিবর্তন করা, সংশোধন করা, সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা ও পরিচালনা করা যায়। এখন কি আমি সংজ্ঞাটা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। জি মিস। হ্যাঁ, কারণ আমরা কি ডাটাবেস তৈরি করছি, সংশোধন করছি, পরিবর্তন করছি, নিয়ন্ত্রণ করছি, সংরক্ষণ করছি, এবং আবার কেউ যেন আরেকজন এটা ব্যবহার করতে না পারে সেটাও করেছে, ঠিক আছে, পরিচালনাও করেছে। তাহলে এই সমস্ত কিছু করাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোমরা যা যা পড়বা সেটা হচ্ছে সংজ্ঞা প্লাস কাজ, কাজের আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যর আরেক নাম হচ্ছে সুবিধা, তার মানে একই কথা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ যা, বৈশিষ্ট্য তা, সুবিধা, ঠিক আছে। আর জাস্ট করতে হবে সংজ্ঞা। তাহলে বৈশিষ্ট্য আর সুবিধাগুলা দেখো বইয়ের মধ্যে তোমাদের এরকম দেওয়া আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ, হ্যাঁ, এরকম যার যেই বই আছে ফাংশন অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দেখবা যে সবার বই এরকম পয়েন্ট দেওয়া আছে, যে ডাটাবেস তৈরি করা, রক্ষণাবেক্ষণ করা, রেকর্ড, যেমন এই যে নতুন একজন অ্যাকাউন্ট খুললো, রেকর্ড পাঠানো, তার পর্দায় দেখো যে কেউ ব্যালেন্স শিট দেখতে চাইলো, দেখাইলো, অপ্রয়োজনীয় ডাটার ব্যবহার রোধ করা, ওই যে আমি একটা ডাটা ইনসার্ট করতে চাইলাম বা ডিলিট করতে চাইলাম সেটা দিল না, ডাটাবেসের নিরাপত্তা রক্ষা করা, একজনের অ্যাকাউন্ট আরেকজন ঢুকতে চাইলো সেটা দিল না, ডাটার সঠিকতা নিশ্চয়তা প্রদান, ধরো আমি এই যে 3,000 টাকা তুলছি, 3,000 টাকায় দেখাচ্ছে না যে আমি 30,000 টাকা তুলছি, বা 5,000 টাকা রাখছি, দেখাচ্ছে 5,000ই রাখছি, মানে নিশ্চয়তা দিচ্ছে। তারপরে ইহার সাহায্যে প্রয়োজনীয় ডাটা সংগ্রহের রিপোর্ট তৈরি করা, আমরা মাঝে মাঝে ব্যাংকে যাই না, যে আমার একটা স্টেটমেন্ট লাগবে, সাথে সাথে স্টেটমেন্টের রিপোর্ট আকারে দিয়ে দেয়। তারপরে ডাটার অননুমোদিত ব্যবহার রোধ করা, মানে ওই যে একজন আরেকজনটা ব্যবহার করতে পারবে না, রিপোর্ট তৈরি করা। তাহলে এই কথাগুলো সবগুলাই আমি এখানে বুঝাই দিচ্ছি, এবং এখন জাস্ট বই থেকে পড়ে নিবা, তাহলে এটা আমি আর বলছি না, গেল। তাহলে আমার ডিবিএমএস এর সংজ্ঞা, কাজ, বৈশিষ্ট্য, সুবিধা পড়া শেষ। আমরা আজকে আরেকটা টপিক করব, সেটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর 6.3 আর এটা হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর DBA, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস প্রশাসক, বা হ্যাঁ ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এটা বলতে আমরা কি বুঝি, এই যে একটু আগে আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম না, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি একটা সফটওয়্যার না? তাহলে এই সফটওয়্যারটা, এটা তো আমি জাস্ট একটা ব্যাংক দিয়ে বুঝেছি, এরকম বিভিন্ন অফিস, ব্যাংক, আদালত সব জায়গায় তো এই সফটওয়্যারটা আছে। তাহলে এই সফটওয়্যারটা পরিচালনা করে কে? একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান,
তাহলে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে পরিচালনা করার জন্য যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকেই বলা হয় ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আমি আরো একবার বলছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে পরিচালনা করার জন্য যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে বলা হয় ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডাটাবেস প্রশাসক। ঠিক আছে, এখান থেকেও তোমাদেরকে পড়তে হবে সংজ্ঞা প্লাস কাজ, আর কাজেরই আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য, কাজেরই আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য, আরেক নাম হচ্ছে তোমাদের সুবিধা। এই ঠিক আছে, তাহলে এখন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের সংজ্ঞা তো বুঝে গেছি, তাহলে এটার কাজ কি? এটার কাজ কি কেউ বলতে পারবা এটার কাজ কি? ম্যাম ওই যে টাকা নেওয়া এরপরে এগুলো সব লিস্ট করা এগুলো হ্যাঁ, আসলে এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা করে তাই তো ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর করে, মানে এই সফটওয়্যারটা পরিচালনা করে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে এইটার কাজ করলে এটার কাজও করা হয়ে যায়, একই কথা। এটাও আমি এই যে একটু বই দেখাই দিচ্ছি, দেখো এই যে দেওয়া আছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাজগুলো নিম্নরূপ। এই যে ডাটাবেস স্ট্রাকচার তৈরি করা, তারপরে বলেছে কি ব্যবহারকারীদের ডাটা সংগ্রহ করা, সংরক্ষণ করা, সমন্বয় তৈরি, পরিবর্তন নিয়ন্ত্রণ, ডাটার বর্ণনা, ডাটার মান সংরক্ষণের জন্য ডাটা ডিকশনারি স্থাপন, চাহিদা অনুযায়ী অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি ব্যাপার নিশ্চিত করা, অনুমোদিত ব্যক্তি ছাড়া ডাটাবেস ব্যবহার রোধ করা, ডাটাবেসের নিরাপত্তা বজায় রাখা। তার মানে একই ধরনের ধাঁচের কথা, কারণ এই সফটওয়্যার যা করবে সেটাই তো এই লোকটাই বাস্তবায়ন করছে বা এই প্রতিষ্ঠানটা করছে। তার মানে একটা কাজ করলে আমার আরেকটা কাজ অলরেডি করা হয়ে যায়। কত সুবিধা যে একটা মুখস্থ করবো অথচ অন্য আরেকটা পড়া হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পড়বো ডাটাবেস ম্যানেজমেন্টের সংজ্ঞা, কাজ, আর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর থেকেও পড়বো সংজ্ঞা আর কাজ, বা কাজেরই আরেক নাম হচ্ছে বৈশিষ্ট্য বা সুবিধা। তাহলে এই দুইটা যে আমরা পড়বো এই দুইটা সাধারণত সংজ্ঞাটা আসে ক এর জন্য আর কাজ আসে গতে। তাহলে আমরা ক খ এর জন্য এবং গ এর জন্য এই টপিক দুটা পড়বো। ঠিক আছে, এই দুইটা টপিক পড়বো। ও আচ্ছা, একটু আসতে বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়বো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সংজ্ঞা আর কাজ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের সংজ্ঞা আর কাজ। আজকে আমরা এই পর্যন্ত টপিকগুলো পড়বো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিকটা পড়বো। আচ্ছা ঠিক আছে, পরবর্তী টপিকটা পড়বো, একটু দাঁড়াতে বলেন। হ্যাঁ, এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক গুলা পড়বো। আর এই যে তোমাদের SW হচ্ছে, আমি SW দিয়েছিলাম হচ্ছে এই সংজ্ঞাগুলা, এই কয়টা 6টা 7 8 9টা, এই 9টা সংজ্ঞা হচ্ছে তোমাদের SW, এই 9টা সংজ্ঞা অবশ্যই SW করে নিয়ে আসবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই চ্যাপ্টার শেষ করতে কয়দিন লাগবে? বেশি দিন লাগবে না, এই চ্যাপ্টার খুব দ্রুত শেষ হবে। 6 নাম্বার চ্যাপ্টার অনেক ছোট। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।